তবে একটা কথা ঠিক যে প্রত্যেক শুক্রবারে যদি আমি বেঁচে থাকি তাহলে আমরা ফিরে আসছি নতুন নতুন সব ঘটনা নিয়ে। এবং এখন আমরা আরো একটা নতুন এপিসোড আপনাদের উপহার দিতে যাচ্ছি, 210তম এপিসোড। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরুতেই একটা ইমেল দিয়ে শুরু করি প্রতিদিনের মতো, এবং এই ইমেলটি আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমি স্বরূপ আসগর, ঢাকা যাত্রাবাড়িতে থাকি, শিপিং লাইনে ব্যবসা করি। সঙ্গত কারণে জেলার নাম উল্লেখ না করার জন্য অনুরোধ রইল। নিচের লাইনে ঘটনার স্থান এবং নাম সবকিছু দেয়া আছে এবং সেগুলো আমি পড়লাম না, এবং তারপরে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। একটি সত্যি ঘটনা। ঘটনাটি 1972 থেকে 74 সালের। এই ঘটনাটা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। আমার মায়ের আপন মামার সাথে ঘটেছিল। তখন আমার মায়ের বয়স 8 বা 10। এখনো অনেকে সাক্ষী আছে ঘটনার। আমার মায়ের মামারা ছিল 6 ভাই এবং 4 বোন। সবার বড় জনের নাম ছিল মোকসেদ। সে দেখতে অনেক সুন্দর ছিল, লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি। আমার এই মোকসেদ নানাকে নিয়ে এই ঘটনা। ঘটনা ভূতের না ভয়, নাকি অলৌকিক, নাকি শুধুই বিস্ময়, নাকি শুধুই ট্র্যাজেডি? ঘটনা শুনে আপনারাই সেটা ঠিক করবেন। যাচ্ছি মূল ঘটনায়। আমার মায়ের নানি অর্থাৎ মোকসেদ নানার মায়ের মাথায় জট ছিল। মোকসেদ নানা তার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান হচ্ছে আমার নানি। মোকসেদ মামা যখন তিনি জন্ম নিলেন তারপর দিবাগত রাতে সবকিছু ঠিকই ছিল, কিন্তু তার পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই অবাক হয়ে যান। সবাই দেখে তার মাথায় জট নেই। এটা দেখে সবাই যেমন অবাক হয় তার থেকে বেশি খুশি হয়। সবাই চিন্তা করে জট থাকাকালীন সময়ে অনেক কিছু বাছবিচার করে চলতে হতো। অনেক কিছু খেতে পারত না, মরা বাড়িতে যেতে পারত না, শ্মশানের কাজে দিয়ে চলাফেরা করতে পারত না। মরা বাড়ি গেলে অজ্ঞান হয়ে যেত। শ্মশানের পাশ দিয়ে গেলে হুট করে 7 দিন বা 3 দিন কারোর সাথে কথা বলতেন না। ওই 7 দিন বা 3 দিন তার জীবন যাপন সবকিছুই থাকতো, যেমন রান্না করা, গোসল করা, ঘুমাতে যাওয়া, এবং টাইমলি সবকিছু হতো। এবং অন্যান্য সাংসারিক কাজকর্ম ঠিকই করতেন, কিন্তু কারোর সাথে কথা বলতেন না। এই সব দিক চিন্তা করে সবাই ভেবে নিল যে ভালোই হয়েছে, সব ঠিকঠাকই চলছিল। মোকসেদ নানা বেশ বড় হয়ে উঠলেন। তারপর তার অন্যান্য ভাই বোন জন্ম নিল। মোকসেদ নানা টকবকে যুবক হয়ে উঠলেন। সবসময় লাল কালারের জামা পরতেন, বিশেষ করে লাল ফতুয়া টাইপের জামা, আলখেল্লার মতো দেখতে, সাথে লাল লুঙ্গি এবং লাল গামছা। এগুলো তার সাথে সবসময় থাকতো। সে বেশ ভালো দোতারা বাজাতে পারত, এবং দোতারা বাজিয়ে বাজিয়ে সে বেশ ভালো গানও গাইত। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের বাড়িতে ভাব বৈঠকি ও আল্লাহ রসুলের শান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হতো। প্রথমে মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ, এরপর গান বাজনা। সে গানের আসরে পাশের গ্রামের হিন্দু মহিলারাও ছুটে আসত। গ্রামের নাম ছিল নাওডুবি। মোকসেদ নানাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিট লাগে। এর ভেতর থেকে একটি মহিলার মোকসেদ নানাকে ভালো লেগে যায়। মহিলার নাম ছিল, কোন একটা নাম দিয়েছেন, নামটা আমি পড়তে পারছি না। সেই মহিলাটি ছিল বিবাহিত। সে তার 2 মেয়ে ও ননদকে নিয়ে গান শুনতে আসত, কিন্তু ধর্মীয় বিষয় বিবেচনা করে সে নানাকে কিছুই বলতে পারেনি। প্রতি বৃহস্পতিবার নিয়ম করে গান শুনতে আসত। মোকসেদ নানার মা বাবা একসময় চিন্তা করলেন তাকে বিয়ে করানো উচিত। এমন করে গান বাজনা করে ঘুরে ঘুরে বাউলদের মতন সময় পার করে দিলে আর কি থাকে? বিয়ে করলে সংসারী হবে, যেমন ভাবা তেমন কাজ। আগের দিনে কিন্তু ছেলে মেয়ের তেমন কোনো দেখা দেখির পর্ব থাকতো না এখনকার মতো। মুরব্বীদের দেখাই ছিল চূড়ান্ত। মেয়ে দেখা হয়, বিয়ের দিন ঠিক করা হয়। মোকসেদ নানা সুন্দর করে পাঞ্জাবি, পাগড়ি, পায়জামা পরে, রুমালে আতর মেখে, নওশা সেজে, পালকি নিয়ে তাদের গ্রাম থেকে 2 বা 3 গ্রাম দূরে বিয়ে করতে যান। কিন্তু বর কনে কেউ কারো মুখ দেখেনি। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটি পালন করা হয়। বউ নিয়ে ফেরার সময় ওই হিন্দু মহিলার বাড়ির সামনে দিয়ে আসতে হবে। এক পালকিতে বর আর একটাই বউ। আসার সময় হুট করে ওই হিন্দু মহিলার ঠিক বাড়ির সামনে এসে মোকসেদ নানা পালকি থামাতে বলে। সবাই বলে এখান থেকে বাড়ি যেতে বেশি সময় লাগবে না, একেবারে বাড়িতে গিয়েই থামি। কিন্তু মোকসেদ নানা খুব গম্ভীর এবং আদেশের গলায় পালকি থামাতে বলে। থামানোর পর একজনকে বলে সে আর বাড়িতে যাবে না বা তাদের সাথে থাকতেও পারবে না। সবাই বলে কেন? এমন পাগলের মতো কথা সে কেন বলছে? সবাই যখন খুব জোরাজুরি করছিল, চাপ দিচ্ছিল, তখন সেখান থেকে একজন লোক পাঠিয়ে
মুকসেদ নানার মাকে ডেকে নিয়ে আসা হয়। তখন মুকসেদ নানা তাকে বলে, বউ চাইলে ছেলে পাবে না, আর ছেলে চাইলে বউ পাবে না। তখন তাদের সাথে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও যোগ দেন। সবার উপস্থিতিতে মেয়ের সাথে যারা এসেছিল তাদের মাধ্যমে মেয়ের বাড়ির লোকজন খবর নিয়ে যায়। তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের মেয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। মজার বিষয় হলো, মুকসেদ নানাও তার বউয়ের মুখ দেখেনি, বউ মুকসেদ নানার মুখ দেখেনি। এর কিছুদিন পর রাতে মুকসেদ নানাকে ঘরে পাওয়া যেত না। এমন করে 2-1 বার প্রায়ই রাতে এমন হতো। ঘরের ভেতর থেকে আটকানো থাকতো। সকালবেলা তাকে বাড়ির উঠোনের মাঝখানে পাওয়া যেত। তার মা বেশ চিন্তায় পড়ে যায়, ছেলেটার সাথে কেন এমন হচ্ছে? বিয়ে করালো, সংসার করবে, এখন আবার রাতে ঘরে পাওয়া যায় না। একদিন রাতে মুকসেদ নানার মা অর্থাৎ আমার মায়ের নানি স্বপ্ন দেখে। ফিসফিস করে কেউ তাকে বলছে, মুকসেদকে সকালে যেখানে দেখেছিস সেখানে শুধু বাঁশের লোহার পেরেক ছাড়া, দরজা ও বেড়া ছাড়া একটি আসন ঘর তুলে দে। মুকসেদ নানার মা তার এই স্বপ্ন সম্পর্কে কাউকে কোনো কিছু বলেন না। এরপরে বেশ কিছুদিন চলে যায় কোনো প্রকার সমস্যা ছাড়াই। মুকসেদ নানা নিয়ম করে গান গাইতেন, তার মা ছাড়া কারোর সাথে কথা বলতেন না। বেশ কিছুদিন ভালো যাবার পর মুকসেদ নানার মা আবার স্বপ্ন দেখেন, কিন্তু কারো কাছে কিছু বলেন না। এর 3 দিন পর সকালে মুকসেদ নানাকে ঘরে পাওয়া যায় না, উঠোনেও পাওয়া যায় না। মুকসেদ নানার মা, বাবা ও অন্যান্য ভাই বোনেরা কান্নাকাটি শুরু করে। তখন আমার নানা বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে আমার নানা, মামা ও খালার সাথে মুকসেদ নানাদের বাসায় যায়। গিয়ে শুনে মুকসেদ নানার মা বিলাপ করছে আর বলছেন, আসনটা দিলে বুঝি এমন হতো না রে। মুকসেদ কোথায় গেল এই বলে তিনি বিলাপ করতে থাকেন। আমার নানা ভাই বিষয়টি জানতেন। মুকসেদ নানার মা ছিল আমার নানা ভাইয়ের শাশুড়ি মা। উল্লেখ্য, আমার নানির নানা ভাই ছিলেন আপন 2 চাচাতো ভাই বোন। আমার মায়ের বয়স যখন 4-5 বছর ছিল তখন মার নানি, নানা ভাইও বিয়ে করেনি। নানি বসন্ত হয়ে মারা যান। আমার নানা খুবই পরহেজগার ছিলেন। তিনি বেশ সুন্দর ছিলেন। সারা রাত জেগে জেগে জিকির করতেন, তাহাজ্জুদ পড়তেন, আল কোরআন পাঠ করতেন। আমার নানা ভাই মারা যান 2007 সালের ডিসেম্বর মাসে। তখন নানা ভাই বিষয়টি নিয়ে মুকসেদ নানার মা বাবাকে আশ্বাস দেন এবং বাড়িতে ফিরে আসেন। তার কিছুদিন পরেই আমার মুকসেদ নানাদের বাড়ি থেকে হট্টগোলের শব্দ পাওয়া যায়। আমার নানা ভাই, মা, মামা, খালারা সবাই মিলে সেখানে যান। যাবার পরে সবাই দেখতে পান বেশ কিছু লোক মিলে মুকসেদ নানাকে বাড়ির ভেতরে নিয়ে আসছে, কিন্তু কিছুতেই 8-10 জন লোক মিলে তাকে ঘরে তুলতে পারছে না। সে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে, কিন্তু বাড়ির উঠোন থেকে সবাই টেনেও সরাতে পারছে না। যেখানে তাকে সকাল থেকে পাওয়া যেত সেখানে বসে সে দোতারা নিয়ে টুংটাং করছে। আমি এই জায়গাটা একেবারেই বুঝিনি, আমি আবারও পড়ছি। সে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে, কিন্তু বাড়ির উঠোন থেকে সবাই টেনেও তাকে সরাতে পারছে না। যেখানে তাকে পাওয়া যেত সেখানে বসে সে দোতারা নিয়ে টুংটাং করছে। এত হট্টগোল, এত মানুষ, কিছুই সে পাত্তা দিচ্ছে না। সে তার মতো স্বাভাবিক টুংটাং করছে। আমার মনে হয় আপনি বোঝাতে চেয়েছেন সে তার জায়গায় বসে টুংটাং করছে, সবাই তাকে বাসার ভেতরে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না এবং অনেক মানুষজন মিলেও তাকে টেনে ঘরে ঢুকাতে পারছে না। তখন আমার নানা ভাই সবাইকে শান্ত হতে বলেন এবং জানতে চান মুকসেদ নানাকে কোথায় পাওয়া গেল। যারা তাকে সাথে করে বাড়িতে নিয়ে এসেছে তাদের একজন বলল, ও ভাতিয়া খোলা বাজারের পাশে জঙ্গলে ছিল। সে জঙ্গলের মধ্যে শুয়ে ছিল দোতারা নিয়ে। ঘটনা 72 থেকে 74 সালের। তখন বাড়িঘর এত বেশি ছিল না, ম্যাক্সিমাম জায়গায় ছিল জঙ্গল। তারা বলে, আমরা সকালে বাজার যাবার সময় জঙ্গলের ভেতরে যাই, দোতারার টুংটাং শুনি, কাউকে দেখতে পাই না। এমন করে বাজারে অনেকেই দোতারার শব্দ শোনে। প্রতিদিন বাজার শুরু হয় ঠিক ফজরের নামাজের পরপরই। বাজার থেকে বাড়ি ফেরার পথে 6-7 জন মিলে ভয় ডর ভেঙে জঙ্গলের ভেতরে প্রবেশ করে এবং জিন ভূত কিনা সেটা নিয়ে তাদের সন্দেহ ছিল এবং জঙ্গলের ভেতরে ঢুকে আরো বেশি বন্য প্রাণীর জন্য তাদের ভয় ছিল। তারপরও সব ভয়কে গ্রাহ্য না করে তারা ভেতরে ঢোকে এবং তারা তাকে আবিষ্কার করে। আমার নানা ভাই সব ঘটনা শুনে শান্ত হতে বলেন। এবার সবাই শান্ত হয়ে যায়। আমার নানা ভাই মুকসেদ নানা আর আমার মাকে একটি চুলা খুঁড়তে বলেন। তখনও মুকসেদ নানা হাসি মুখে দোতারা নিয়ে উঠোনে বসে বাড়াচ্ছে। নানা ভাই চুলা খুঁড়তে বলে কোথায় চলে গেলেন। এর কিছুক্ষণ পর অনেকগুলো গাছের পাতা এবং কিছু মাটির হাঁড়ি সঙ্গে নিয়ে আসলেন। নিয়ে আসার পর সেই নতুন চুলায় নদীর পানি গরম করতে বসালেন। হাতে থাকা পাতাগুলো পানির ভেতরে দিয়ে দিলেন। পানি গরম হতে দিলেন। পানি গরম হওয়ার পর নানা ভাই মুকসেদ নানার মাকে বললেন, এখনই স্বপ্নের আদেশ অনুযায়ী আসন গড়ানোর ব্যবস্থা করুন। সাথে সাথে আসন তৈরি করা হয়। যা যা লাগবে তা পাশের ছিটকা বাজার থেকে সংগ্রহ করা হয় এবং তখন পুরোটাই মাটির রাস্তা, হাঁটা বা ভ্যান এগুলোর কোনো ব্যাপারই ছিল না।
পানি গরম হবার পর মোকসেদ নানাকে উঠোনের মাঝখানে বসিয়ে 7 ধরনের গাছের পাতা দিয়ে গরম পানিতে গোসল করানো হয় এবং নতুন লাল কাপড় পরানো হয়। 1 গ্লাস দুধ খাওয়ানো হয়। নানা ভাই তার পাশেও তখনও বসে রইলেন যতক্ষণ না পর্যন্ত আসন তৈরি হয়। সেগুলো বাজার থেকে কিনে আনতে হলো। প্রায় 3-4 ঘন্টা সময় লেগেছিল তার জন্য। নানা ভাই এই লম্বা সময়টা মোকসেদ নানার পাশেই বসা ছিলেন এবং ওই জায়গাটা ভালো করে লেপে তার উপরে আসন তৈরি করা হয়। পবিত্র অবস্থায় কাজগুলো করতে বলা হয়েছিল। আসনের সবকিছু আসলে সেদিন রাত 8টা-9টার মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। সেখানেই রাতে মোকসেদ নানাকে ঘুমানোর ব্যবস্থা করে দেয়া হয়। খাবার দাবার দেবার সময় মোকসেদ নানা তার মাকে বলল, মা, বেশি করে দুধ দিও। সেদিন রাতেই মোকসেদ নানা তাদের বাড়িতে শেষবারের মতো খাবার খায়। এরপর কেটে যায় 12টি বছর। সে 12টি বছর মোকসেদ নানা তাদের বাড়িতে এক বেলাও ভাত বা অন্য কিছু খায়নি। বাড়িতে একটি রাতও ঘুমায়নি। এই 12টা বছর সে তার বাড়ির আশেপাশের ঝোপ জঙ্গলে রাত কাটাত। খুব ভয়ঙ্কর জঙ্গল ছিল। সে 12 বছর এমনভাবে জঙ্গলে জঙ্গলে থাকত। কেউ কিছু দিলে খেত না। মজার ব্যাপার হলো, যতই ক্ষুধা লাগুক না কেন, তার বাড়ির খাবার দিলে সে কখনো খেত না, অন্য কাউকে দিয়ে দিত। সেদিনের পর থেকে আমার নানা ভাই মোকসেদ নানার মা বাবাকে বলেন তারা যেন চিন্তা না করে, তাদের ছেলে তাদের চোখের সামনেই থাকবে, কিন্তু 12 বছর কারো সাথে কথা বলবে না, বাড়ির খাবারও খাবে না। কারণ জানতে চাইলে নানা ভাই বলেন, গতকাল রাতে সে তার মৌলানা সাহেবের সাথে কথা বলেছেন। মৌলানা সাহেব মূলত একজন জিন পালতেন। আমার নানা ভাইয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সেই জিনটি এখন আমার নানা ভাইয়ের বাড়িতে আছে। আমার মা, মামা, খালারা এই জিনকে দেখেছে। আমার নানা ভাইয়ের বাড়ি রান্নাঘরের পাশে আছে একটা তেঁতুল গাছ। সে গাছেই সে থাকে। মাথায় টুপি দেয়া, সাদা আলখেল্লা পরা একটা অবয়ব, এমন বোঝা যায় সে কারো ক্ষতি করে না। মানে আপনি সেই জিনটির কথা বলছেন। এটা এক প্রকার শাস্তি দেওয়া হয়েছে মোকসেদ নানাকে। সবচেয়ে বড় বিষয় হলো, মোকসেদ নানাকে হিন্দু শাস্ত্র মতে কেউ তাবিজ কবজ করেছে, যার প্রভাবে মোকসেদ নানার এমন পরিস্থিতি। আমার নানা ভাই আরো বলেন, মোকসেদ নানার বিয়ে কেউ একজন সহ্য করতে পারেনি, যেন কাউকে বিয়ে না করতে পারে, আর বিয়ে করলেও যেন সংসার করতে না পারে। সেই লক্ষ্য হাসিলের জন্য তাকে জাদু করা হয়েছিল। বিষয়টি এমন, তুই আমার না হলে অন্য কারো হতে পারবি না। তাই হিন্দু শাস্ত্র মতে তাকে কালো জাদু করা হয়েছিল। নানা ভাইয়ের মৌলানা সাহেবের এত ক্ষমতা নেই, কারণ সে তাবিজ বা কালো জাদুতে অপবিত্র জিনিসপত্র ব্যবহার করেছিল এবং সে কারণেই মৌলানা সাহেব কিছু করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন। মোকসেদ নানার মা প্রথমবার স্বপ্ন দেখার পরেই আসন ঘর যদি তুলে দিতেন, তাহলে 12 বছর সে আর হয়তো জঙ্গলে থাকতো না। এখন আর কিছু করার নেই, 12 বছর কাটাতে হবে। তখন থেকে কেউ মোকসেদ নানাকে কোনো কিছুতে না বলতেন না, সবাই ডাকতেন মোকসেদ পাগলা। ভাবছেন ঘটনা শেষ, কিন্তু শেষ হয়নি। 12 বছর শেষ হবার সাথে সাথে সে তার বাড়ির ওই উঠোনের মাঝখানে যে আসন ঘর তোলা হয়েছিল সেখানে গিয়ে ওঠে এবং আবার প্রতি বৃহস্পতিবার গান বাজনা শুরু করে। যখন গান বাজনা শেষ করে সবাই যে যার মতো চলে যায়, ওই হিন্দু মহিলাও কিন্তু তখন গান শুনতে আসতো। সবাই যাবার কিছুক্ষণ পর আসনে দুধ কলা ভোগ দিত। এভাবে ভালোই যাচ্ছিল। বেশ কয়েক বছর চলে যায়। তারপরে একদিন ঘটনা। দিনটি ছিল শুক্রবার, সময়টা ছিল বাদ জুম্মা। মোকসেদ নানা বাড়ির পাশে কোনো একটা কারণে মিলাদ মাহফিলের দাওয়াত পান এবং সেখানে আমার মোকসেদ নানা ও আমার নানা ভাই যান। মিলাদ মাহফিল শেষ হবার পর সবাইকে তবারক বিতরণ করা হলো। সবাইকে লম্বা পাটিতে বসিয়ে কলা পাতায় খেতে দেয়া হলো। মোকসেদ নানাও সবার সাথে খেতে বসলেন এবং ভাত ও মাছ খেলেন। তারপর পায়েস বা ক্ষীরের ব্যবস্থা ছিল। মোকসেদ নানা কলা পাতায় ক্ষীর খেলেন। সে ক্ষীর মাত্র 2বারই তিনি মুখে দিয়েছিলেন। তারপর মানুষজনের ভেতর তার রক্তবমি শুরু হয়। কলের পানির মতো গলা দিয়ে রক্ত পড়ে। মাত্র 3 থেকে 5 মিনিটের ভেতর রক্তবমি করতে করতে সাধের দোতারা ছেড়ে চলে যান তিনি না ফেরার দেশে। তার বমির সাথে শুধু রক্ত নয়, মাটি, ছোট কাপড়ের টুকরো, চুল, কারো মাথার জট, বাঁশের ছোট্ট চটি, এসব বেরিয়ে আসে। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। যে বাড়িতে তিনি দাওয়াত খেতে গিয়েছিলেন সেখান থেকে মোকসেদ নানার লাশ খাটিয়াতে করে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার সময় সবাই অদ্ভুত একটা বিষয় খেয়াল করেন। তাদের বাড়িতে ঢোকার সময় পুকুর পাড় দিয়ে যেতে হয়। সেই পুকুর পাড়ে গিয়ে সবাই হকচকিয়ে যায়। পুকুর পাড়ে সবাই দেখতে পায় বিশাল বড় এক অজগর সাপ। মোচড়াতে মোচড়াতে আর্তনাদ করছে সে। পুকুরের এ মাথা থেকে ও মাথা যাচ্ছে এবং শোঁ শোঁ শব্দ করছে মেঘের গর্জনের মতো। সাপটির দৈর্ঘ্য ছিল 12 থেকে 14 ফুট এবং প্রস্থ ছিল প্রায় 2.5 ফুটের মতো। শত মানুষের ভিড় জমে যায় সেই দৃশ্য দেখার জন্য। এরপর মোকসেদ নানার লাশ গোসল করানো হয়, কাফন পরানো হয়। আমার নানা ভাই জানাজা পড়িয়েছিলেন।
আসন ঘরের মাঝখানে কবর খোঁড়ার নির্দেশ দেয়া হয়। যখন কবর খোঁড়া শেষ হয় তখন ওই সাপটাও মারা যায়। সাপটিকে মাটি চাপা দেয়া হয়। মোকসেদ নানা মারা যাবার পরদিনই ওই ডালো নামক হিন্দু মহিলাটি পাগল হয়ে যায় এবং বাকি জীবন পাগলই থেকে যায়। তার পরিণতি হয়েছিল করুণ। সে একদম বদ্ধ উন্মাদ হয়ে যায়, কাউকেই চিনতে পারত না। আমার নানা ভাইয়ের মুখেও শুনেছি ঘটনাটি। নানা ভাইকে জিজ্ঞেস করেছিলাম গরম পানিতে কিসের পাতা দিয়েছিলেন। নানা ভাই বলেছিলেন 7টা কাঁটাযুক্ত গাছের পাতা। এই ছিল ঘটনা। আমার কাছে আরো ঘটনা আছে, আমি গুছিয়ে লিখতে পারিনি, বাট আপনাদের জন্য সময় করে লিখেছি। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। সাপটাকে আমার মামা ও খালারা সবাই দেখেছেন, চাইলে তাদের সাথে কথা বলতে পারেন। এই ছিল ঘটনা। ঘটনার মধ্যে কয়েকটা জিনিস আমি একটু বলবো। দাড়ি কমা নিয়ে খুব ঝামেলা ছিল, যার জন্য আমার পড়তে খুবই কষ্ট হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে সম্পর্ক। নানা, নানার ভাই, নানার বাবা মা, আবার কখনো তাকে মামা বলছেন। এই সম্পর্কের কারণেও বুঝতে অনেক সময় হয়তো সমস্যা হয়েছে। আমার মনে হয় যে নাম ধরে ডাকলে, প্রথমে একবার পরিচয় পর্ব শেষ করার পরে সবার নাম যদি আপনি দিয়ে দেন এবং সেই নাম ধরে ঘটনায় এগিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হতো। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। আশা করছি সবার ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমি ঠিক বলে বোঝাতে পারবো না, ঘটনা শুরু হলেই এইসব ব্যাখ্যাহীন ঘটনাগুলো আরো প্রশ্ন জাগাতে শুরু করবে। তো কথা না বাড়িয়ে আমি আমার ঘটনা শুরু করলাম। ঘটনা 1। আমি ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখি, কিছু ভালো কিছু খারাপ। সচরাচর যেমনটা সবাই দেখে, কেউ কম কেউ বেশি। জানি না ব্যাপারটা কেমন, কিন্তু তাও বলছি যে আমি স্বপ্ন আর বাস্তবতার মধ্যে তফাৎ ধরতে পারি। যখন আমি স্বপ্ন দেখি, গভীর ঘুমে স্বপ্ন দেখি, মাথায় এত চিন্তাভাবনা ঘোরে যে স্বপ্ন দেখারই কথা। কিছু স্বপ্ন আছে বাস্তবতাকে ঘিরে থাকে, যা মনের খোরাক মেটাতে ইচ্ছা অনুসারে ব্রেইন হয়তো আমাদের দেখায়। আর কিছু স্বপ্ন আছে যার কোনো অস্তিত্ব নেই, যা বাস্তবতার সাথে এমন ভাবে মিশে আছে, এমন লাগে যে চোখের সামনে বাস্তবতা যেন উঠে এসেছে। একদম সশরীরে আমি নিজে দেখছি তার প্রতিচ্ছবি। এই ধরনের ঘটনাগুলো স্বপ্নে দেখা শুরু হয় যখন আমি ক্লাস 8-এ পড়ি। আমি এক সন্ধ্যায় ম্যামের বাসায় পড়তে যাই। বাড়িটা ছিল মেইন রোড থেকে কয়েক পা ভেতরে। বাড়িটা পুরনো ছিল তখন। আশেপাশে ম্যামের পরিবার থাকতেন, আর এক পাশে ভাড়াটিয়াদের জন্য ছোট্ট একটা উঠোন। আর উঠোনের দক্ষিণ পশ্চিম পাশে একটু ঝোপ ছিল। অল্প এই জায়গাটা পার হলেই ওই পাশে একটা বড় তুলার মিল। আমি ওনার বাসায় যাই। সব সময়ের মতো যেই বই বের করে পড়া করতে শুরু করি, ভালো মতো পড়তে থাকি। ম্যাম আসলেই পড়া জিজ্ঞেস করবেন। আমি যখন পড়তে যাই তখন তাদের এক ভাড়াটিয়ার এক ছেলে আর এক মেয়েও আসতো পড়তে। আমাদের এলাকার এক ছোট ভাই যে আমাদের বাড়ির আশেপাশেই থাকতো, সেও পড়তে আসতো। সেদিন ওই ভাড়াটিয়ার ছোট্ট মেয়েটি আসেনি। মেয়েটির বয়স হবে 5 বছর, কোন এক স্কুলে নার্সারিতে পড়ে। আমি যখন জিজ্ঞেস করি ম্যামকে সে কোথায়, ম্যাম তখন বলে ও নাকি ভয় পেয়েছে স্বপ্নের মধ্যে, কি যেন কি দেখেছে সেখানে। অনেক জ্বর সকাল থেকেই, এখনো কমেনি। আমি ম্যামের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি কি দেখেছিল সে। ম্যাম স্বাভাবিকভাবে বলল যে আরে ছোট মেয়ে, স্বপ্নে কত কিছুই দেখে বাচ্চারা। ও বলে ও দেখেছে ঘুমের মধ্যে অনেক জোরে একটা শব্দে ঘুম ভাঙে, আর সে অন্ধকারের মধ্যে দরজা খুলে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে ঝোপ, এবং ঝোপের মধ্যে কি যেন পুড়ছে। অনেক কিছু একসাথে পড়ার কারণে দাও দাও করে আগুন জ্বলছে, চারিদিকে সেই আলোয় আলোকিত। তার মধ্যে সে যাচ্ছে। তখনই তাকে কে যেন জোরে জোরে ডাক দেয়, আর পেছন ফিরে তাকাতেই সে চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। তারপর থেকে জ্বর। আমি এই কথা শুনে হতবাক হয়ে যাই। আমি কোনো রকমে আমার সব চিন্তা বাদ দিয়ে পড়ার দিকে মন দেই। আমার হতবাক হবার কারণ এটাই ছিল যে আমিও গত রাতে এই একই স্বপ্ন দেখেছি। আমি দেখেছি এভাবে যে আমি অনেক রাতে ম্যামদের বাসায় যাই ব্যাগ নিয়ে। বাড়ির সামনে যেতেই দেখি আকাশ থেকে কি যেন ধপ করে ম্যামদের বাড়ির সামনে পড়লো। আমি এক দৌড়ে বাড়িতে ঢুকে গিয়ে দেখি যে ছোট্ট মেয়েটা ওই ধপ করে পড়া আগুনের জিনিসটার মধ্যে একদম সামনে চলে যাচ্ছে। আমি তাকে অনেক জোরে জোরে ডাক দিই, আর মেয়েটিও আমাকে দেখে এত জোরে চিৎকার দেয় আমি ভয় পেয়ে যাই। পরে দেখি ও জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটিতে। আমি তাকে কোলে নিয়ে ঘরে বিছানায় শুইয়ে দিই। তখন দেখি তার বাবা মা ঘুমিয়ে আছে, সাথে তাদের ভাই। এত বড় একটা ব্যাপার হলো, আর কেউ উঠল না ঘুম থেকে। ম্যামের ঘরও তালা দেওয়া। আমি এত রাতে ব্যাগ নিয়ে এখানে কি করছি? আমি তো বাসায় ঘুমাচ্ছিলাম, এখানে আসলাম কিভাবে? তাহলে কি আমি স্বপ্নে আছি?
এই কথাটা চিন্তা করতেই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসি আর শুনি ফজরের আজান দিচ্ছে। এত ঘুম ছিল চোখে, বসে থাকতে পারছিলাম না। বিছানা থেকে নেমে উজু করে নামাজটা পড়ে আবার শুয়ে পড়ি। এর পরের দিনের ঘটনা, ম্যামের কথা শোনার পর আমি যেমন কিছুই বলার মতো অবস্থায় ছিলাম না। আমি ভূতের গল্প সিনেমা অনেক আগের থেকেই দেখে এসেছি, ছোটবেলা থেকেই। তেমন একটা ভয় নেই বললেই চলে, তারপরেও লুকোনো একটা ভয়ে থাকি। এখনো মনে হয় যে মাঝে মাঝে কেউ যেন আমাকে খুঁজছে স্বপ্নের মধ্যে, আর যখন আমি বুঝে যাই আমি স্বপ্নে আছি তখনই ঘুম ভেঙে যায়। আমি কখনো স্বপ্নে কারো ডাক পাই না, স্পর্শ পাই না, যেমনটা বাকি সব কাহিনী বা ঘটনায় বা সিনেমায় দেখা যায়। ঘটনা 2, গত বছরের ঘটনা। আমার একদম ছোটবেলার স্কুল জীবনের এক বন্ধুর বাড়ি আমাদের বাসা থেকে 10-12 মিনিটের রাস্তা। বাড়িটা ছোটখাটো, এই রিসেন্টলি তাদের বাড়ির ভেতরে সামনের অর্ধেক জায়গা বিক্রি করে দিয়েছে। এলাকার একজন সেটা কিনে নিয়েছে, আর তাদের ঘরের পেছনে মানে রাস্তার দিকটায় অর্থাৎ গলির পাশের জায়গাটুকুতে ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়াদের ঘরের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। ঘটনাটা রাতে ঘুমানোর পর স্বপ্নে ঘটে। ঘড়িতে তখন সময় রাত 12টা। আমার একটা অভ্যাস আছে, আমি প্রতিদিন দিনলিপিগুলো ডায়েরিতে লিখে রাখি। 1 পৃষ্ঠা করে তারিখ অনুসারে নতুন বছরের ডায়েরিতে তারিখ মিলিয়ে সবকিছু লিখে রাখা। এটা বিগত 4 বছর ধরে করে আসছি। যা হয় পুরনো দিনের 1 পৃষ্ঠায় বর্ণনা করে লিখে রাখি এবং কাউকে সে ডায়েরি ধরতে দেই না। তো আমি কম্পিউটার অফ করে ডায়েরিটা লিখে হাত মুখ ধুয়ে প্রস্তুতি নিলাম ঘুমানোর। ঘুমও আসছিল অনেক, তাই তাড়াতাড়ি বিছানা পরিষ্কার করে শুয়ে পড়তেই ঘুমের কোলে ঢলে পড়লাম। হঠাৎ আমি হুঁশ ফিরতেই দেখি যে আমার বন্ধুর বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আনুমানিক রাত প্রায় 1টার মতো বাজে, কারণ এমন সময়ে কয়েকটা চায়ের দোকানে অল্প আলো জ্বলে, মানুষজন ওই দিকে বসে আড্ডা দেয়, রাস্তায় তেমন কেউ থাকে না। আমি হালকা আলোতে হেঁটে অন্ধকার গলি দিয়ে বাড়ির কোণার মধ্যে দাঁড়াই। এমন লাগলো যেন আমার শরীরের বাঁ পাশে কেমন কাটা দিয়ে উঠল লোমগুলো। মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি পেছনে ফিরে তাকালাম, তখনই দেখি যে কেউ নেই। বাড়িতে ঢুকতে উত্তর পাশের আম গাছে তাকাতেই দেখি কেমন যেন সাদা ছায়ার মতো কিছু একটা সোজাভাবে দাঁড়িয়ে আছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি ছায়াটার দিকে তাকিয়ে। আগেই বলে দেয়া দরকার, আমি টের পেয়ে গিয়েছিলাম আগের থেকে যে আমি স্বপ্নে আছি, কিন্তু সেই আগের মতো আর অমন স্বপ্ন ভাঙে না। বুঝতে পারার পরে যে আমি স্বপ্নে আছি, আমি নিজের মতো করে বাস্তবতার মতোই স্বপ্নের ভেতর চলতে পারি। কিভাবে এমনটা হয় আমি জানি না। আমি আস্তে আস্তে ওদের ঘরের দিকে যাই, কিন্তু আমার এমন মনে হচ্ছিল যে কেউ একজন অনেক রাগ করে আছে আমার উপরে, এবং সেখানে সেই রাগ করা ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে। আমি ওই পাশটা থেকে সরে আসলেই সেই জিনিসটা আরেক পাশে চলে যায় হুট করে। যেমন লাগছিল আমি কোনো গণ্ডির মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই গণ্ডির ভেতরে সে আসতে পারছে না। আমার মনে হলো আমি তখনও ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছি, শুধুমাত্র ঘুম ভাঙলেই বাস্তবতায় চলে আসব। কিন্তু কেন জানি আমার ঘুম ভাঙছে না। চোখ বন্ধ করে রেখেছি, আবার খুলছি, কিন্তু কাজ হচ্ছে না। পরে নিজের অজান্তেই আস্তে আস্তে দোয়া দুরুদ পড়তে শুরু করি, কিন্তু কিছুতেই কাজ হয় না। তাও আমি দোয়া দুরুদ পড়া বন্ধ করি না। পড়তে পড়তে এক সময় মনে হলো বাড়ির দিকে দৌড় দেই। দিলাম এক দৌড়, হুট করে ঘুম থেকে উঠে পড়ি, আর ফজরের আজান শেষ হবার পর মাইকে আজানের সুরটা কানে আসলো। পরের দিন এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, তোদের বাড়ি কি বন্ধ করা, বা এমন কোনো অলৌকিক কোনো কিছু আছে তোদের বাড়িতে? বলে রাখা ভালো, সে বিজ্ঞান প্রিয় ছাত্র। আমাদের মধ্যে নতুন জিনিসের প্রতি কৌতূহল প্রায় একইভাবে কাজ করে, আর ভৌতিক ব্যাপারগুলো নিয়ে অনেক সমালোচনা এবং আলোচনা করি, আমরা গল্পও করি। সে বলল, হয়তো আছে, আব্বুর কাছে শুনেছিলাম আমাদের বাড়িতে নাকি ভূত টুত এমন কিছু ছিল যা তাড়ানোর জন্য তাবিজ পুঁতে রাখা হয়েছিল বাড়ির 4 কোণায়, আর এরপর থেকেই আমাদের পরিবারে আর্থিক অনটন শুরু হয়। কেন, কি হয়েছে এমনভাবে জিজ্ঞেস করছিস কেন? আমি স্বপ্নে দেখেছি। পরে ঘটনাটা পুরোটা খুলে বললাম, অর্থাৎ আমার স্বপ্নের ব্যাপারটা। পরে এই ব্যাপারটা নিয়ে তার আব্বুর সাথে কথা বলা হয়। পরে শুনেছিলাম আঙ্কেল এই ব্যাপার নিয়ে বাড়ির পাশের মসজিদের বড় হুজুরের সাথে কথা বলে। হুজুর নাকি বলেছিলেন যে কাজের জন্য তাবিজগুলো পুঁতে রাখা হয়েছিল তা বের করলে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। আর যে ছেলে স্বপ্ন দেখেছে তাকে আমার সাথে দেখা করতে বলবেন আসরের নামাজের পরে। বন্ধু তখন আমাকে এই দেখা করার কথা বললে আমি বন্ধুকে না করে দিই, কারণ জানি না কেন যেন আমার যেতে ইচ্ছে করেনি।
হয়তো আমার জন্য ভালোই হবে, নাকি অন্য ব্যাপার, নাকি এমন কিছু কথা শুনবো যা আমার মানসিক চাপ বৃদ্ধি করবে। তাই যাইনি আর হুজুরের সাথে দেখা করতে। ঘটনা 3। এই হচ্ছে আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনা এবং শেষ স্বপ্নের কথা, যা আমি কল্পনাতেও আনতে চাই না। দ্বিতীয় ঘটনাটিতে আমি যে বন্ধুর বাড়ির কথা বলেছিলাম তেমনই হয়েছে আবার, কিন্তু এবার বাড়ি নিয়ে নয়, এফেক্টটা পুরো আমার ওপর। বেশি দিন হয়নি। আমার বন্ধুর বোনের কলেজে চাকরি হয়েছে, তাই তাদের পুরো পরিবার সেই কলেজের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। কিন্তু সে আগের বাড়ি জায়গা সবকিছু এখানেই আছে। মাঝে মাঝে তারা এই দিকটায় আসে। অনেকদিন পরে সবার সাথে দেখা করতে আমাদের এই দিকে আসে সে। সব বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং সন্ধ্যার দিকে আমি বাসায় ফিরে আসলাম। কারণ কিছুদিন পর থেকে মিড টার্ম, তাই পড়াশোনায় একটু প্রেশার যাচ্ছিল। প্রতি রাতের মতো সে রাতেও আমি হাতের কাজ শেষ করে বিছানা গুছিয়ে মোবাইল চালাতে চালাতে ঘুমিয়ে পড়ি আর আবার সেই স্বপ্নের রাজ্যে হারিয়ে যাই। কিন্তু এইবার স্বপ্নটা ছিল একটু অন্য ধরনের। স্বপ্নটা ছিল এমন, আমি হঠাৎ দেখি কোনো এলাকায় যেন খুব সুন্দর একটা চারপাশের ইট বাঁধানো পুকুর ঘাটে আমি গোসল করছি, বৃষ্টি পড়ছে এবং জায়গাটা পার্কের মতো লাগছিল। আর আশেপাশে 8-9 জন ছিল, তাদের মধ্যে 3 জন মেয়েও ছিল যারা আমার বন্ধু। আমি সাঁতার জানি ভালো মতো, কিন্তু আমার বন্ধুরা সাঁতার জানে না, তাই আমি ওদেরকে বারবার বলছি দূরে যেও না, পাড়ের সিঁড়ির দিকেই থাকো, নয়তো তোমরা ডুবে যাবে। সে আমার কথা মানছে না, আবার সাঁতার না জানাতে গলা পানিতেও যেতে পারছে না। কিন্তু আমি কেন জানি না হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি। যেখানে আমি আমার বন্ধুদের ছাড়তে দিতে চাই না নদীতে, সেখানে আমি বন্ধুর থেকে কয়েক পা দূরে। সে সময় এক মেয়ে আমার সামনে এসে আমাকে বলছে, আপনি তো সাঁতার জানেন, তাহলে নামছেন না কেন? মেয়েটি দেখতে আমার বয়সী, সুন্দর ছিল। তখনই আমার মনে প্রশ্ন চলে আসলো যে আমি তো মেয়েটিকে দেখিনি কখনো, কিন্তু সে আমাকে কিভাবে চেনে? আমি সাঁতার জানি না সেটা কিভাবে জানে? আমি তো হাঁটু পানিতে যেভাবে দাঁড়িয়ে আছি দেখে কেউ বোঝার উপায় নেই আমি সাঁতার জানি কি জানি না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কিভাবে চেনেন? সে মুচকি হাসছে। মনে মধ্যে হুট করে কি যেন দানা বেঁধে উঠল। এত বৃষ্টি হচ্ছে কোথা থেকে? আমি কোথায় আছি? এই পুকুরে আমি কি করছি? চারিদিকে ঘুরে তাকাতে আমার ভেতর থেকে কেউ একজন বলে উঠতে লাগলো, আমি কি তাহলে আবারও স্বপ্নে আছি? ভাবতে ভাবতে চোখের সামনে সাদা কালো ধূসর বর্ণের ছায়া নেমে আসলো। আমি ঘুম থেকে জেগে যাই, কিন্তু আমি দেখি আমার নড়াচড়ার শক্তি হারিয়েছি। স্লিপ প্যারালাইসিস। আমার বুকে অনেক ভারী লাগছে, আমি নড়াচড়া করতে পারছি না। ওপরে তাকাতেই দেখি কেমন যেন কালো ছায়া মূর্তির মতো মশারির ওপরে কেউ শুয়ে আছে আমার মুখোমুখি। আমি ভয়ে দোয়া দুরূদ পড়তে শুরু করি। সব দোয়া পড়ার চেষ্টা করছি, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। নড়াচড়া করার চেষ্টা করছি, পারছি না, গুয়ানির মতো হচ্ছে শুধু। এমন করতে করতে হঠাৎ মুখ দিয়ে অনেক জোরে দোয়ার আওয়াজ বেরিয়ে গেল, আর অনেক জোরে আমি আম্মু আব্বুকে ডাক দিলাম। আমাদের ঘরের মাঝখানে কয়েকটি টিন দিয়ে সেপারেট করা, অর্থাৎ এত কাছাকাছি রুম যে আস্তে ডাক দিলেও শোনা যায়। তখন আমি জোরে ডাক দেওয়ার পর আব্বু আম্মু ঘরের লাইট জ্বালিয়েছে। আমি পর্দার ভেতর দিয়ে দেখতে পেলাম। আমি আব্বুকে বললাম, আমাকে ধরো, আমি নড়তে পারছি না, আমার ঘরের লাইট জ্বালাও, আমি দেখতে চাই কি আছে এখানে। আমার আব্বু আমার সামনে এসেছে। আমার সব কথা আব্বু শুনছে, কিন্তু আমার সব কথাকে উপেক্ষা করে আব্বু শুধু জিজ্ঞেস করেছে, কি হয়েছে তোমার, দেখি তো। আমি অবাক হয়ে গেলাম। আমার মনে আবার সেই প্রশ্ন আসলো যে আমি এত জোরে জোরে ডাক দিলাম, লাইট জ্বালাতে হলো তাদের ঘরে, কিন্তু আম্মু আর আমার ছোট বোন কেন এলো না? তাদের কোনো সারা শব্দ কেন পেলাম না? আবার আমি আব্বুকে বললাম লাইট জ্বালাতে, কিন্তু আব্বু লাইট জ্বালাচ্ছে না, যেখানে সে ঘরে ঢুকলেই আগে আমার রুমে লাইট জ্বালায়। তাহলে ব্যাপার কি? এত অন্ধকার যে আমার পা কোথায় সেটাই আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি কি এখনো স্বপ্নে? আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না আমি কি স্বপ্নে নাকি বাস্তবে নাকি মিশ্রিত কোনো জায়গায়। শরীর নাড়াতে পারছি না। আব্বুর হাত দুটো যেন আমার শরীরের কাছ দিয়ে আমার গলার কাছে এসেছে। আমি কি করব বুঝতে পারছি না। দোয়া পড়াটা নিজের অজান্তেই বেড়ে গেল। এমন লাগছিল যেন মুখের শব্দ আবার বন্ধ হয়ে আসছে। হাল ছাড়লাম না। মনে হচ্ছিল এইবার যদি আমি চোখ বন্ধ করি তাহলে এই স্বপ্ন থেকে হয়তো আমি আর জীবনের বাস্তবতায় কোনোদিন ফিরতে পারবো না। আমি দোয়া পড়েই যাচ্ছি। হঠাৎ আবার চোখ বন্ধ করে সাদা কালো ধূসর বর্ণ চোখের সামনে চলে আসে, আর আমি লাফ দিয়ে বিছানায় উঠে বসি। শরীর ঘামে ভিজে যায়। এমন মনে হচ্ছিল যেন গোসল করে এসেছি। আশেপাশে দেখি অন্ধকার। চার্জার লাইটের বাতিগুলো দেখে বুঝলাম আমি আমার রুমেই আছি, কিন্তু এখনো মনে হচ্ছে আমি স্বপ্নে আছি। মাথা ঘুরছে হালকা হালকা।
হঠাৎ ঘুম থেকে ওঠার কারণে মনে হচ্ছিল শরীর যেন ঝিনঝিন করছে। বুঝতে পারলাম যে স্বপ্ন ভেঙেছে, কারণ এত কিছুর পরেও যেহেতু কেউ ঘুম থেকে ওঠে নাই, সেহেতু আমি স্বপ্নের মধ্যে এত সবকিছু করেছি। বিছানা থেকে নেমে মোবাইলটা চার্জ থেকে খুলে নিয়ে দেখি 20% চার্জ হয়েছে। চিন্তা করছি যে সারা রাত ভরে 20% চার্জ কিভাবে হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:20 বা 40 বাজে। আমি থ হয়ে গেলাম। আমি তো এইমাত্র ঘুমিয়েছি 12:10 থেকে 12:15 দিকে। তাহলে এতটুকু সময়ের মধ্যে কিভাবে আমি এত কিছু ঘটালাম বুঝতে পারছি না। অজানা ভয় হচ্ছিল, আমি কোনোদিন স্বপ্নে যদি আটকে যাই তাহলে হয়তো সেই ঘুমই হবে আমার শেষ ঘুম, আর কখনো এই বাস্তবতা দেখব না। এই সমস্ত চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ি কখন জানি না। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে, বিছানা থেকে উঠে নামাজ পড়ি, তারপর প্রতিদিনের মতো সময় কাটাতে থাকি। এরপরে এমন কোনো সমস্যা আর দেখা দেয়নি। আমি জানি না কেন এত স্বপ্ন দেখি। এখনো 3টা স্বপ্নের কথা বলেছি, আরো স্বপ্ন আছে। সাথে যাকে দেখেছি সেও ওই স্বপ্ন একই রাতে দেখেছে, আমার মতো করেই, যা প্রথম ঘটনায় বলেছি। আর বাকি 2টা ঘটনার পরে এমন ধরনের স্বপ্ন আর দেখিনি। অবাস্তব হলেও স্বপ্ন 2টা বাস্তবতার সাথে এত মিল কিভাবে আমি জানি না। কেন এমন হয় আমার জানা নেই। কেন আমি অন্যের স্বপ্নে যাই, নিজের মতো আচরণ করতে পারি। স্বপ্নের মধ্যে কিভাবে আমার বাস্তব জীবনের সাথে কথা হয়, কিভাবে আমি ফিল করতে পারি, আমি কিছু জানি না। এমনটা নয় যে আমি শুধু রাতেই স্বপ্ন দেখি, দিনের বেলাতেও স্বপ্ন দেখি। আমার স্বপ্ন দেখার কোনো সময় নেই। মনে হয় স্বপ্নগুলো ইচ্ছে হলেই আমার ঘুমের মাঝে চলে আসে। আমার মনে হয় আমার ঘুম যেন আমাকে অন্য কোনো এক দুনিয়ায় নিয়ে যেতে চায়, কিন্তু আমি বাস্তবতায় আছি বলে সে আমাকে বাস্তবতা থেকে কিছুতেই সেখানে নিয়ে যেতে পারছে না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন অজানা কোনো ভুল করে থাকলে তিনি আমাকে মাফ করে দেন। আল্লাহর অশেষ রহমতে আমি কোনো ক্ষতির শিকার হইনি এখনো পর্যন্ত। যা কিছু হয় স্বপ্নের মধ্যেই হয়। কয়েকবার আমার থেকে হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া জিনিসের সন্ধান আমি এই স্বপ্ন দেখেই পেয়েছি। অল্পভাবে কথাগুলো বলে বোঝাতে অনেক বড় হয়ে গেল, কারণ এমন কিছু আমি আর কারো কাছ থেকে কখনো শুনিনি। কিন্তু বলতে চাই, এই ভয়ানক ব্যাপার ঘটেছে আমার সাথে এই শেষ স্বপ্নটায়, যা আমি কল্পনাতেও আনতে পারবো না। জানি না এসব কি কোনো ভালো কিছুর লক্ষণ নাকি খারাপ কিছুর লক্ষণ। শেষ স্বপ্নের পরে আর এরকম কোন স্বপ্ন আমি দেখিনি, তাই বলে এমন না যে স্বপ্ন পুরোপুরি বন্ধ। আমি স্বপ্ন দেখেই যাই, কোনো না কোনো ঘুমের বসে বা বাস্তব বা অবাস্তবে। আমার বাসায় এই ব্যাপারগুলো কিছুই জানে না। আমি কাউকে এই ব্যাপারগুলো বলিও নি এখনো পর্যন্ত। হয়তো সবাই হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে। এখনো পর্যন্ত যদি আমার কোনো ক্ষতি হয়নি, জানি না সামনে কি অপেক্ষা করছে আমার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়েছেন তিনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব অবাক হয়েছি একটা বিষয়ে, সেটা হচ্ছে যে আপনার স্বপ্ন, আপনি স্বপ্ন দেখেন সেটা ঠিক আছে, শেষ স্বপ্নের কথা বলেছেন, শেষ স্বপ্নটাই বরং আমার কাছে যথেষ্ট স্বাভাবিক মনে হয়েছে। বাকি স্বপ্নগুলো আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। যেমন সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যখন একই স্বপ্ন আপনারা দুজন দেখছেন এবং সেই স্বপ্নটাকে কন্ট্রোল করছেন আপনি, এবং এটা সবচাইতে অদ্ভুত একটা ব্যাপার। স্বপ্ন নিয়ে আমরা অনেক এপিসোড করেছি, স্বপ্ন নিয়ে অনেক কিছু করেছি এবং অনেক ঘটনা শেয়ার করেছি আপনাদের সাথে, কিন্তু এই ঘটনাটা সত্যি আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। 210তম এপিসোড চলছে। ফেব্রুয়ারি মাসে আমাদের বর্ষপূর্তি হতে আর কয়েকটা দিন মাত্র বাকি। আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠান। আমরা চলে যাব আমাদের আজকের প্রথম অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই আমি আপনার অনেক বড় ফ্যান। আমি সালমান কবির, ঢাকা থেকে বলছি। আর এটা বাংলাদেশের টপ 5 ফার্মাসিউটিক্যালের ভেতরে একটা কোম্পানিতে জব করি। ভূত.com বলেন আর ভূত FM বলেন, এটা সেপারেট করে কোনো কিছু নাই, বিকজ দুইটা প্রোগ্রামই আপনার।
সেই ফার্স্ট টাইম থেকে যখন ভূত এফএম শুরু হলো তখন থেকে আমি অনেক কি বলবো বিগেস্ট ফ্যান অফ ভূত এফএম এন্ড রাইট নাও ভূত.com অলসো। তখন সাকিব ভাই, তারপর জিয়াদ, আপনার হচ্ছে কি বলবো সুমন ভাই, আই এম বিগেস্ট ফ্যান অফ হিম। তারা ভর্তি নিয়ে আসতো, কথা বলতো, সেগুলো শুনতাম। এক কথা কোনো এপিসোডই মিস করি না। এবং মানে একটা এপিসোড ভূত.com এর কতবার যে শুনি আমি রিপিট করে, এটা আমি জানি আর কি। হোয়াটএভার, অপ্রাসঙ্গিক কথা না বলি। আমার লাইফে বেশ কিছু ঘটনা আছে, এক কথায় বলতে পারেন না লাইফের ফার্স্ট থেকে। আমার বয়স যখন 3 বছর তখন আর কি ফার্স্ট ঘটনাটা ঘটে। আমি শুরু করছি ফার্স্ট ঘটনাটা দিয়ে, পরবর্তীতে আস্তে আস্তে হয়তো আরো ঘটনা শেয়ার করব। যাই হোক, তখন আমার জন্ম 1988-তে। আমি 91 সালে আমার ফাদার ঢাকাতে জব পাঠাচ্ছে, আমার মাকে আমাকে নিয়ে চলে যায়। একটা বাসা নাই, বাসাটা নিয়েছিল তখন মিরপুর 10 নম্বর যে মোড়, ওখান থেকে কাছে আর কি। মিরপুর তখন তো মিরপুরটা এতটা এক কথা এখন যেমন তেমনটা ছিল না। আমি ওইভাবে দেখি নাই তখন, যদিও কিন্তু শুনছি, জানি না আর কি। তো যে বাসাটাতে আমরা উঠি, যে এক্সাক্ট লোকেশনটা না বলি, সে বাসাটা আর কি মেবি হন্টেড ছিল, মানে পরিবেশটা এমন ছিল। আমার মার কাছ থেকে শোনা টোটাল ঘটনাটা। আর দেন পরবর্তীতে আমি নিয়ে যে এক্সপিরিয়েন্স করেছি অনেক কিছু, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো বাসাতে ওঠার পর থেকে প্রথম রাত থেকেই আর কি আমার মানে রাতের বেলা নাকি আমার চোখ মুখ সবকিছু হলুদ হয়ে যেত। এক কথায় সারা শরীরই বলতে গেলে নাকি হলুদ হয়ে যেত। প্রথম রাতে আমি অত কিছু মনে করি নাই, 1-2 দিন পার হওয়ার পর আমি বেশ ঠিক হয়ে যাই, আমার অ্যাটিটিউডে অনেক চেঞ্জ আসে। দেন তখন আমার ফাদারকে জানানো হয় ব্যাপারটা। আব্বু তখন অ্যাকচুয়ালি বুঝতে পারে, তখন আগেকার মানুষ বলতে পারেন বা ওই সময়কার মানুষ, তারা এটা নিয়ে ফার্স্ট টাইম এই গেসটাই করে যে এটা হয়তো প্যারানর্মাল কিছু। তো হোয়াটএভার, দেন একটা হুজুরকে ডেকে আনা হয়। হুজুর আসার পর আমাকে দেখার পর উনি বললেন, স্থানীয় হুজুর ছিলেন উনি, স্থানীয় মসজিদের, যে বাসার পাশে আপনার একটা বেশ বড় তাল গাছ আছে। ওই তাল গাছে আপনার বেশ কিছু জিনে বসবাস। তো তারা এক কথা আমাকে, তারা বলতে কি একটা পরী, এক কথায় একটা পরী আমাকে অনেক লাইক করছে, চয়েস করছে। আমি অনেক মোটামুটি বেশ ভালো ছিলাম হয়তো দেখতে ওই সময়, এটাও একটা কথা চলতে পারে। তো এটার জন্য আমার প্রবলেম গুলো হচ্ছে এবং তারা আমাকে মানে প্রবলেম করবে এবং সুযোগ পেলে নিয়েও যেতে পারে। তো ফার্স্ট টাইমে হুজুর কিছু পানি পড়া দিলেন এবং তাবিজ দিলেন, কিন্তু আমার ইমপ্রুভমেন্টের তেমন কোনো লক্ষণ হলো না, ডে বাই ডে খারাপ হতে থাকলো। পরবর্তীতে আমাকে ওখান থেকে নিয়ে চলে আসা হয় দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে। সেটা হলো আপনার ঈশ্বর দিতে। ওকে, তো ওখানে আসার পর দেন আমার বয়স তখন অলরেডি 6 মাস পের হয়ে গেছে, 3.5 বছর হয়ে গেছে, 4 বছর। তখন অনেক কিছু বুঝতে পারি। এর মধ্যে টুকটাক সমস্যা চলতো, কিন্তু সিভিয়ার আকার ধারণ করলো যখন আমার কি বলবো 4 বছর ওভার হয়ে গেছে। আমি মোটামুটি সবকিছু বুঝতে পারি, কি করতে পারি। তো আমি প্রায় রাতে এমন হতো যে আমি ভিজুয়ালাইজ করতে পারতাম, আমি দেখতাম এমন একটা ব্যাপার যে রাতে অলমোস্ট 10টার পরে আপনার আমাদের বাসার পাশে একটা রোড আছে, মেইন রোড না, মেইন রোডের সাথে যে পাড়ার রোডটা থাকে, শহরের বাসা ঈশ্বর দিতে, স্কুল পাড়াতে স্কুল পাড়া। আমি যেহেতু আমার নিজের লাইফের কাহিনী, সো এখানে হাইড করার কিছু নাই এবং টোটালি রিয়েলিস্টিক কাহিনী আমি ফেস করছি। আমার ফাদার মাদার টোটাল ফ্যামিলি সাফার করছে ওই টাইমটাতে, সো এখানে হাইড করার কিছু নাই। দেন আমি বাইরে থেকে আমি দেখতে পারতাম, রুমের থেকে আমাকে কেউ ধরে রাখতে পারতো না রাত 10টার পরে। এত এনার্জেটিক পার্সন হয়ে যেতাম ওই সময় আমি, মানে মাত্র 4 বছর 4.5 বছর বয়স আমার। মানে 10টার পরে শুরু হতো আমার মানে কি বলবো পাগলামি। ওই আমি বাইরে যাব, আমি
আমাকে ডাকতেছে, আমি কথা বলবো তার সাথে, মানে আমার তার প্রতি একটা অ্যাট্রাকশন বা এমন কিছু হয়ে যাচ্ছিল এমনটা আর কি, যেটা আমার মা খালারা মামারা গল্প বলছেন আর কি। হ্যাঁ, আমিও কিছু কিছু মেমোরি আছে মনে এখন স্টিল নাও। তো দেন এমন সিচুয়েশনে আমাকে ঠেকে রাখতে পারতো না 2-3 জন পার্সন মিলে, সেটা আমার মামা খালা চাচা যাই বলেন না কেন, আমার মামা বাড়ি ওখানে, চাচা বাড়ির পাশেই কাছাকাছি। তা আমাকে ঠেকায় রাখতে পারতো না, তো পারতোই না। দরজা ভেঙে ভেঙে আমি বেরিয়ে যাবো, মাত্র এই 4 বছর 4.5 বছর 4.5 বছর 5 বছর হয় নাই হবে, এমন স্কুলে ভর্তি হই নাই হয়। এই অবস্থাতে এমন আকার ধারণ করার পরে আমাদের ওখানে একটা হুজুর, খুবই নাম করা হুজুর, আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। মানে তার উসিলাতে হয়তো আমার লাইফটা সেভিং হয়েছে, এখন আমি বেঁচে আছি বলতে পারেন। হুজুর আসার পরে বললেন যে অনেক কি বলবো, ঢাকা থেকে তাকে ইয়ে করছে, এবং সেখান থেকে তারা শিপরিটা খাতায় আমার পিছু নিয়ে এখান পর্যন্ত চলে আসছে, এবং আমাকে সে নিয়ে যাবে এমন একটা ইয়ে যাবে, সে নিয়ে তার টার্গেট এটা। এমন কি তখন আমার যে আসন বসানো, ডাকা, ইয়ে এটা কোনো কিছু তিনি করেন নাই, বা আমি শুনি নাই করছেন বলে, আমি আমার ফ্যামিলি বলছে না এটা প্র্যাকটিস তখন করা হয়নি। তো আমাকে কি করলো, পানি পড়া তাবিজ দিলেন, এবং এটাতে কাজ করলো, আলহামদুলিল্লাহ কাজ করলো মোটামুটি একটু ভালোর দিকে। কিন্তু তারপরে কয়েকদিন ভালো থাকার পর আমার ওই হুজুরটা, উনি যদিও অনেক বয়স্ক পার্সন ছিলেন, অসুস্থ হয়ে গেলেন। মোটামুটি অসুস্থ হয়ে যাওয়ার পরে এরপর আমার মামা আমাকে অনেক দৌড়াদৌড়ি করছে, আমার মামা আমার কাছে অনেক কৃতজ্ঞ। তখন আমার ফাদার দেশে বাইরে চলে গিয়েছিলেন, ইউরোপ কান্ট্রিতে থাকলেন। তো আমার মামা বাড়িতে তখন থাকছি, সেটা ভাবনাতে ঈশ্বর দিতে। তো সেখান থেকে আমার মামা হুজুর যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তার ওই সিচুয়েশন ছিলেন না যে আমাকে সে এই ট্রিটমেন্টটা করবে। তো অন্যান্য হুজুর দেখানো হলো, ইমপ্রুভমেন্ট হয় না। তো আল্লাহর রহমতে সে হুজুর আর কি, যিনি আমাকে একটু ভালো করেছিলেন, এবং তার কাছে আমি অনেক কৃতজ্ঞ এখন বলবো। উনি একটু সুস্থ হওয়ার পরে নিজ থেকেই আসলেন, নিজ দায়িত্ব থেকে হয়তো এতটা মানে কি বলবো ভালো একজন পার্সন ছিলেন। আসার পরে দেন সেই তারপরের টাইমে, ওই সময় আসার পরে উনি আমাদের বাসাতে আরেকটা কথা বলে রাখি আসল ভাই, আমার ফ্যামিলির সবাই অলমোস্ট বেশ ধার্মিক ধর্মকর্ম করেন আর কি। আমার নানি তখন থেকে অনেক বেশি তাহাজ্জুদের নামাজ পড়েন নিয়মিত, তিনি অনেক কিছু বুঝতে পারতেন। আর আমার মা খালারাও সবাই, তখন আমি খালাবাড়িতে থাকতাম, কলেজে যে বললাম আমার আব্বু দেশে বাইরে থাকে, চলে গেছিলেন। তো তারাও আর কি অনেক পিয়াস মাইন্ডেড ছিলেন। তো হুজুর আসার পরে দেন তিনি কিছু কার্যকলাপ করেন যেগুলো জানেন অ্যাজ ইউজুয়াল, অনেকেই শেয়ার করছে, তেমনটাই করে ঘরটা অন্ধকার করে, রুমটা অন্ধকার করে আমরা 4 জন, আমি সহ 4 জন থেকে 5 জন এক্সকিউজ মি ছিল রুমে। আমি তখন আমার বয়স 5 বছর হয়ে গেছে, 5.5 বছর আর কি। এর মধ্যে ছোটখাটো ঘটনার মধ্যে দিয়ে গেছি, এবং সিভিয়ার আকার ধারণ করছে অনেক বেশি। আমি তাকে ভিজুয়ালাইজ করতে পারতাম, আমি তাকে দেখতে পারতাম, আমার এখনো মনে আছে। এবং খুবই 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 সুন্দর ছিল আর কি দেখতে। সিরিয়াসলি ভাই, আমি একদম সত্য কথা বলতেছি, এটুকু বলবো যে আমার লাইফের ঘটনা, বিশ্বাস করা না করাটা সকল লিসেনারদের ব্যাপার, বাট রিয়েলি আই এম দ্য সাফারার। যে সাফার করে, যে ফেস করে, সে বুঝে এই সিচুয়েশন গুলো। চাই না যে অন্য কেউ ফেস করুক, ইভেন তো আমার এনিমিকেও আমি কামনা করবো না যে এই সিচুয়েশন গুলো ফেস করুক। আমি খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, অল টাইম স্ট্রেসে থাকতাম। আমার মানে সবাই বলতে এত সুন্দর ছিলাম আমি শুকিয়ে দেখতে মানে খুবই খারাপ অবস্থা, মানে বাঁচবো না এমন একটা সিচুয়েশন। ফিজিক্যালি সিক, ডাক্তার দেখানো হয়েছে, এই হয়েছে, ট্রিটমেন্ট চলে, কিন্তু কোনো কাজ হয় না, কারণ আলটিমেটলি কষ্ট সবাই জানি আমরা। সো হোয়াট এভার, হুজুর এসে যখন তাকে প্রক্রিয়া শুরু করলেন, প্রসিডিউর গুলো,
তাকে হাজির করার। দেন ফাইনালি হাজির হলো এবং পরীকে জিজ্ঞেস করা হলো। উনি আসার পরে আর কি রুমের সবাই বুঝতে পারছে এবং সেটা খুব সুন্দর ভয়েস। অনেকে বলে না যে মোটা গলা বা এই টাইপের না, সুন্দর ভয়েসে একটা মেয়েলি ভয়েস সবাই শেয়ার করছে আমাকে, আমার উপরে আর কি ভর করে। দেন আমার তখন কোনো সেন্স নাই, বাট এর আগের সিচুয়েশন গুলো মনে ছিল যে আমি বসছি, আমাকে নিয়ে করছি, আমি ভয় পাচ্ছি, কেন করতেছে এগুলো, বাধা দিচ্ছিলাম। হ্যাঁ, তো এটা করার পরে কি হলো, আমি নাকি মেয়েলি কণ্ঠে কথা বলা শুরু করছি। ওকে, সিরিয়াসলি আল্লাহ তাআলা কত কি তৈরি করছেন। তো আমি মেয়েলি কণ্ঠে যখন কথা বলা শুরু করলাম, হুজুর কোশ্চেন করলেন, কেন আসছো, এতদিন ধরে কেন কষ্ট দিচ্ছ ছেলেটাকে, সেই 2 বছর আগে থেকে কষ্ট দিচ্ছ, কেন এভাবেই করতেছো, কোশ্চেন করলেন সুন্দরভাবে। দেন সে উত্তর দিল যে আমি তাকে পছন্দ করি, এটা আপনিও জানেন, আর এতদিনে বুঝে গেছেন সবাই। তো আমি চাই আমি তাকে বিয়ে করব, তাকে নিয়ে যাব, সে অ্যাডাল্ট হলে দেন তার আগে আমি নাও মার্কে নিব না, বাট আপনারা যদি বেশি প্রেশার ক্রিয়েট করেন আমাকে ছাড়ানোর জন্য, তাহলে আমি আলটিমেটলি যে কোনো সময় তাকে নিয়ে যেতে পারি। এবং আমার ফ্যামিলির সবাই জানে, তাকে সবাই পছন্দ করে, এই জন্য আমি ঢাকা থেকে এত দূর আসছি তার পিছু পিছু। হুজুর বললো যে কোনোভাবে কি মানে এটা ইয়ে করা যায় কিনা, আমাকে ছেড়ে যাওয়া যায় কিনা। বলছে না, কোনোভাবে এটা সম্ভব না। আমি ফার্স্ট তাকে দেখার পর ফার্স্টে চয়েস করছি এবং তাকে আমি অনেক ভালো রাখবো, এমন অনেক টাইপের কথাবার্তা চলছে আর কি, হোয়াট এভার। তো বেশি টাইম নিব না ভাই। এরপর বেশ কথা কিছু বলার পরে সে হুজুরকে মানে বললো যে এরপরে দয়া করে আপনি এটার মধ্যে আসবেন না, তাহলে আপনার ক্ষতি হবে, আপনি অনেক ধার্মিক একজন মানুষ, বয়স্ক একজন মানুষ, আমি চাই না আমার জন্য, আমার ফ্যামিলির জন্য আপনার কোনো ক্ষতি হোক। তো এটা বলে মোটামুটি ওই দিনকে পর আর বেশি কিছু হয় নাই, সে চলে যায়। তো হুজুর বললো যে এটা বেশ শক্তিশালী একটা কি বলবো পরি, এবং সে রিয়েলি নাকি মন থেকে আমাকে পছন্দ করে, সহজে ছাড়বে না। আর হুজুরেরও বয়স হয়ে গেছে, এখন এই টাইপের এগুলো করতে তিনি আর কি ইন্টারেস্টেড না। তারপরও আমার জন্য, যেহেতু বেশ কিছুদিন ধরে দেখতেছে আমার চোখের সামনে, আমাদের পাশের মসজিদের হুজুর তো ছোটবেলা থেকে ফ্যামিলিয়ার একটা রিলেশন ছিল তার সাথে, তো এই জন্য হলেও তিনি চেষ্টা করবেন তার সর্বোচ্চটা দিয়ে। বললো যে আমি আবার 3 দিন পর আসবো, নেক্সট ফ্রাইডেতে আর কি, মঙ্গলবারে কেস করার পরে, এটা মঙ্গলবারে করা হয়েছিল আমার ফার্স্ট এক্সারসাইজ। দেন হুজুর বললো যে ফ্রাইডেতে জুম্মা নামাজে পড়ে উনি আসবেন, এবং ঠিক জুম্মা নামাজে পড়ে আসলেন। এসে ফার্স্টে আমাদের বাসাটাকে বন্ধ করলেন। বন্ধ করার পর তিনি বাসার এমন ভাবে বন্ধ করছেন যে, মানে বন্ধ করছেন বলতে ভুল হবে, বন্ধটা করবেন আর কি, প্রসেসিং সব কমপ্লিট, মানে পরিটাকে আর কি কোথায় আটকে ফেলবে এমন প্ল্যানিং। 4 থেকে 5 জন মাদ্রাসার শিক্ষার্থীকে নিয়ে আসছিলেন, হাফেজি মাদ্রাসার মেবি। তো তারা এসে আমার বাসাতে যখন প্রসেসিং শুরু করলো, ইভিনিং এর আগে, এটা বাদ আসর, জুম্মার পরে আসছে, এই করতে করতে আসর হয়ে গেছে। দেন আমার পরিটাকে হাজির করা হলো। হাজির করার পরে বলতেছে, দেখো তুমি ওকে পছন্দ করো, সবই ঠিক আছে, তো তোমার ভালোবাসার মানুষ কষ্ট পাচ্ছে, এটা তো তুমি হয়তো চাবে না। তো ও ভালো হোক, বড় হোক, অ্যাডাল্ট হোক, তখন ততদিন যদি তুমি তাকে পছন্দ করবে, ভালো বাসো, তখন তার ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে, যদি তখন কি করতে চাও, তুমি যদি ভালো রাখো, ঠিক আছে, তুমি তাকে নিয়ে যাও বা এখানে থেকো। ও হ্যাঁ, একটা কথা বলি ভাই, আমার স্বপ্ন কিন্তু সে আসতো ওই বয়সে, ওই আমি তখন জাস্ট কি বলবো 6 বছরও হয়নি তখন, 6 বছর কাছাকাছি, ওই বয়সে আমার সে স্বপ্নে আসতো, আমি ফিল করতাম। তো তুমি এখন ও অ্যাডাল্ট হওয়া পর্যন্ত ওকে তুমি ডিস্টার্ব করো না, হুজুর এটা বললেন। এবং তাকে বললেন যে আমরা কিন্তু প্রসেসিং করে রেখেছি, তুমি যদি না মানো তাহলে কিন্তু আমরা তোমাকে এখন বন্দি করে ফেলবো, পরবর্তীতে তোমার ফ্যামিলির অন্য সদস্যরা তারা যদি কোনো প্রবলেম করে বা ই করে, সেটা তাদের ব্যাপার, বাট তোমাকে সহজে ছাড়া নিয়ে যেতে পারবে না। এর আগে আমি অনেক এই ধরনের কাজ করেছি, অনেকদিন করি নাই, বয়স হয়ে গেছে, বাট আমি এখন করবো সেটা। তুমি কোনটা যাচ্ছ, শর্ত দিল তাকে।
তখন পরীটা আসলে মেবি আমাকে অনেক লাভ করতো। ওকে, তখন বললো ঠিক আছে, আমি তাকে অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত, এক কথায় তাকে আমি বিয়ে হতে দিব না, ঠিক আছে? সে অ্যাডাল্ট হোক, যাই হোক, আমি বিয়ে তার কোথাও বিয়ে হতে দেব না অন্য কোথাও। আর যদি বিয়ে হয়ে যায়, আপনারা যদি বিয়ে দিতে পারেন, তাহলে আমি আর কখনো ডিস্টার্ব করবো না। এমন একটা কঠিন মানে অ্যান্সার দিল, এবং বলল আমি একবারে যাব না, তাকে আর ডিস্টার্ব করবো না, তার শারীরিক মানসিক বা কোনো ধরনের প্রবলেম হবে না, বাট আমি মাঝে মাঝে তার সাথে দেখা করব। সে বুঝতে পারে এবং পারবে। আমার যতটুকু সময় যেভাবে আসা দরকার স্বপ্নে হোক, সেটা একা থাকবে, যখন আসবো এসে আমি চলে যাবো। দেন এটা তখন আমার হুজুর বললেন ঠিক আছে তুমি আসবা, ই করবা, বাট এটা এখন না, এটা হচ্ছে তোমার সে যখন 10 থেকে 12 বছর বয়স হবে, তারপরে তুমি তার সাথে দেখা করতে পারবা। অল্প সময় যেন দেখা করো, কিন্তু তার কোনো ক্ষতি করবা না, কমিটমেন্ট করতে হবে, এবং তাকে নিয়ে যেতে পারবা না। তো ঠিক আছে, পরি রাজি হয়ে গেল। এটার মাধ্যমে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসার পর দেন সে আর কি ওখান থেকে চলে যায়। তাকে আটকানো হয় না, কোনো কিছু করা হয় নাই। এরপর অনেকদিন আমি ভালো ছিলাম, প্রায় 6 মাস 1 বছর আসেই নাই, তিনি আসেনি নাই। 1 বছর বা 3 বছরের যখন 7-8 বছর হয়ে গেছে আমার বয়স, তখন আমি আর কি মাঝে মাঝে দেখতে পাইতাম, ভিজুয়ালাইজ করতে পারতাম কেমন একদম সুন্দর একজন মেয়েকে দেখতে পাইতাম, রাস্তাতে হোক যেখানে হোক। এমনকি মাসে 1 থেকে 2 বার আমার স্বপ্নে আসতো সে, ঠিক আছে? স্বপ্নে আসতো, এবং স্বপ্নে এসে অনেক ধরনের কথাবার্তা বলুক, যাই বলুক, ইন্টিমেসি, এটা ব্যাপার স্যাপার থাকে, সেগুলো আর কি কিভাবে ফিল করতে পারতাম। এরপর যখন 15-16 বছর হয়ে গেল আমার, এর মধ্যে মাঝে মাঝে এরকম আসতো যাইতো, ইভেন তো আমাকে অনেক হেল্প করতো। আমি কোন একটা অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছি বা চলার পথে কোনো প্রবলেম হচ্ছে, সেটা আগে থেকে আমি বুঝতে পারতাম কেমন। তারপরে কোনো ফ্রেন্ড সার্কেল বলেন বা কারোর সাথে যদি গ্যাঞ্জাম হইতো, রিয়েলি মানে কি বলবো, ওই সময় আমার ফিজিক্যাল এমন স্ট্রেংথ আসতো যেটা কিনা মানে আমার ন্যাচারাল স্ট্রেংথের বাইরে। আমি বুঝতে পারতাম, আমি ফিল করতাম। মেন্টালি অনেক কিছু আগে থেকে বুঝতে পারতাম, ফিজিক্যালি অনেক মাঝে মাঝে স্ট্রেংথ হয়ে যেতাম, যখন যে কোনো প্রয়োজনে, যে কোনো অনেক ধরনের বিপদ আপদ থেকে আমি হয়তো তার উসিলাতেই আর কি রক্ষা পেয়েছি। এজন্য আমি তাকে মানে কি বল, তারপরে আমার কোনো ক্ষোভ বা রাগ নাই। আমি ফার্স্ট টাইমে অনেক প্রবলেম ফেস করেছি, বাট পরবর্তীতে তার প্রতি আমার কোনো ক্ষোভ বা রাগ ছিল না। দেন ফাইনালি তখন ওই হুজুরটা মানে কি বলবো শয্যাশায়ী, এবং তখন তার কাছে আমার মা নিয়ে যায়। যে মা তো বোঝেন তো যে আমার ছেলেটাকে বিয়ে হতে দেবে না, বলছে হুজুর এখনো আসে, এখন আবার ইয়ে করতেছে বলে, ছেলে বলে আমাকে তো প্লিজ একটা সুরাহা করে দিন, আপনি ছাড়া কেউ পারবে না এটার, আর কারোর উপর আমার ট্রাস্ট নেই। তখন ওই অবস্থাতে হুজুর কিভাবে কি 3 দিন পরে আসতে বললেন, এবং আমাকে একটা তাবিজ দিলেন 3 দিন পর যাওয়ার পর, যে এই তাবিজটা কখনো খোলা যাবে না যতদিন না তার বিয়ে হচ্ছে, বিয়ে শাদী হওয়ার আগ পর্যন্ত খোলা যাবে না। ইভেন দো মানে কি বলবো, কোনো মরা বাড়িতে বা ওই যে সদ্য নবজাতক শিশু জন্মগ্রহণ করে এই টাইপের বাড়িতে 7 দিন পর্যন্ত আমার যাওয়া টোটালি নিষেধ। তারপর কিছু কিছু জায়গাও মেনে চলতে বলছেন, সন্ধ্যার পরে বাইরে বের হওয়ার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা আছে। আমি কিন্তু তখন বড় হয়ে গেছি, অনেক বড় অ্যাডাল্ট, মানে ম্যাচুরড এনাফ। 18 বছর হয়ে গেছে আমার, 17-18 বছর। তো কলেজ ইউনিভার্সিটি থেকে মানে কি বলবো, কলেজ থেকে ইউনিভার্সিটি সব জায়গাতে আমি যখন এই তাবিজটা ক্যারি করতাম, গলাতে ক্যারি করতাম, আমাকে নিয়ে অনেকে কিডিং করতো, ফ্রেন্ড সার্কেল বলেন বা ইয়ে বলেন, যারা জানে তারা তো জানে। যখন আদার্স ফ্রেন্ড নতুন পরিচিত হই, হ্যাঁ তোর গলায় তাবিজ, তোর নাকি পড়ি আছে, এইসব কাহিনী হাবি যাবি, অনেকে ফান করতো। বাট আমার লাইফে সিরিয়াস প্রবলেম আমি তো জানি ভাই, এটা নিয়ে মজা করে কি আর কি। আমি মাঝে মাঝে বিরক্ত লাগতো, না থাক খুলে ফেলবো, ই করবো, সবাই ই করে। সবসময় তাবিজ পড়ে থাকতে আমার আনইজি লাগতো। বাট এটা আমার লাইফ সেভিং একটা কি বলবো ট্রিটমেন্ট বলতে পারেন, মেডিকেল ভাষা ট্রিটমেন্ট, বাট এই ক্ষেত্রে কি বলে আমি জানি না, বাট এটা আমার লাইফ সেভিং একটা অপশন। দ্যাটস ওয়াই আমার মা নিয়মিত দেখতো আমার তাবিজটা আছে কিনা। অনেক সময় তাবিজ খুলে পড়ে যায় বা ই হয়, অনেক জায়গায় অনেক কিছু শুনছি, বাট আমারটা আলহামদুলিল্লাহ কখনো এমনটা হয় নাই। এবং হুজুর এটা বলে গেছিলেন, ততদিন হুজুর মারা গেছেন আর কি, তার আমার তাবিজটা দেওয়ার 2-3 মাসের ভিতরে হুজুর ইহলোক ত্যাগ করেন। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক।
তো এটা আমার মা নিয়মিত চেক করতো এবং আলহামদুলিল্লাহ কখনো তাবিজটা হারায় নাই, খুব ভালোভাবে আমার সাথে ছিল। আর হুজুর এটা বলে গেছিলেন যে বিয়ের আগ পর্যন্ত বলতে কি, এটা যখন পড়ে থাকতে থাকতে একটা সময় আসবে যখন তোমার ছেলে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, তখন সে চাইলেও খুলে ফেলতে পারে তাবিজটা, বাট এটা রিস্কি, বিয়ের পরে খুললে বেটার হবে। তো আমার যখন আর কি বলবো ভার্সিটিতে অনার্স 3rd ইয়ারে, তখন আমি এটা খুলে ফেলি একদিন, যে আমার তো কোনো প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ, এবং আমি অনেক এখন বড় হয়ে গেছি, অনেক নিজে কনফিডেন্ট পাইলাম যে না হয়তো আর হবে না। তো আল্লাহর রহমতে সেটা খুলে আমি একটা ড্রয়ারে রেখে দিলাম। বিশ্বাস করবে না ভাইয়া, এতদিন কোনো কিচ্ছু নাই, কোনো সিমটম নাই, কিচ্ছু নাই, বাট তাবিজটা খুলছি সেদিন রাতেই। আমি তখন মেসে থাকতাম আর কি, মেসটা রাজশাহীতে থাকতাম, রাজশাহী মোল্লা ভবনে। বিশ্বাস করবেন না, আমার ফ্রেন্ড সার্কেল বলেন সবাই ভয় পেয়ে গেছে রাতে। আমার অ্যাটিটিউড ফুল চেঞ্জ, আমার চেহারা চেঞ্জ, আমার কি বলবো, আমার হচ্ছে যে ফুল বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। আমি যাকে তাকে ধরে মানে মারতে যাচ্ছি, করতে যাচ্ছি, আমি চলে যাবো রাতে। আমি এমনিতে সারা রাত আড্ডা দিতাম, মিউজিক করতাম, স্মোক করতাম, সামথিং লাইক দ্যাট আর এনিথিং এলস, অনেক রাফ টাফ লাইফ লিড করতাম। বাট ওই রাতে যা করছি আমি নাকি মানে কি বলবো, আনবিলিভেবল। পারলে আমার যারা এত ক্লোজ, একসাথে এক প্লেটে খাইছি, এক প্লেটে একই বেড শেয়ার করে আড্ডা দিয়ে ঘুমাইছি কত রাত আমার মেসে, তো তারা ওই রাতে আমাকে রুমে তালাবদ্ধ করে অন্য রুমে গেছে। আমরা 3 জন থাকতাম, আমি, আমার কাজিন আর একটা ছোট ভাই থাকতো ওই রুমটাতে, মুলামনের 5 তলায় 428 নম্বর রুম, বলে দিলাম, কোনো প্রবলেম। তো কি বলবো, আমাকে তারা রেখে চলে যাওয়ার পর আমি কি করছি, আমি তখন আর আমার মনে নাই, কিন্তু পরের দিন 2-3 ঘন্টা পর, মানে এটা রাত 2টা-3টা থেকে আমাকে তারা লক করছে। ভোরে এসে যখন তালা খুলছে, দেখে কি যে আমি নিচে শুয়ে আছি, আমার পুরো রুম টুম এলোমেলো, বাগিস যে পিসিটা আর কি ভাঙি নাই, নাহলে তো ওটা অনেক ফুল রুম এলোমেলো, এবং আমার মুখ দিয়ে অলমোস্ট মানে কি বলবো ক্যাজলা বলে ওই টাইপের বের হচ্ছে। তো ইমিডিয়েট তারা ফ্যামিলিকে ইনফর্ম করে, আমার কাজিন তো ছিলই, খালাতো ভাই, ফ্যামিলিকে ইনফর্ম করার পরে আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সুস্থ হই। এবং যখন আমার মা শোনে যে আমি এই তাবিজটা খুলে ফেলছি, ব্যাস শুরু হয়ে গেল, কেন করছি, কি এই করছি। তারপরে এসে আল্লাহর রহমতে তাবিজটা হারায় নাই, অনেকে হারায় যায় শুনি, আল্লাহর রহমত এটা তাবিজটা নিয়ে আবার পড়া দিল, মেডিকেলে নিয়ে গেল আম্মু আমার রুম থেকে, আমার কাজিনকে দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। দেন এখন আমার বয়স 32, আলহামদুলিল্লাহ বিয়েও করেছি, রিলেশন করে এখন হ্যাপি আছি। আর বিয়ের পরে আমি এটা খুলে ফেলেছি, আমার ওয়াইফও সবকিছু জানে, সব কাহিনী ডিটেল এভরিথিং সে জানে। এবং কি বলবো, এটা একদম বাস্তব ঘটনা আমার লাইফের, তেমন কোনো ভয়ের ঘটনা না ভাই, বাট যে একটা রিয়েল লাইফ ঘটনা যেটা বলতে পারেন। শুধু এটুকু বলবো যে অ্যাজ এ মুসলিম একটা কথাও এখানে আমি বানিয়ে বা মানে একটু সাজিয়ে গুছিয়ে কোনো কিছু অ্যাড করে বলি নাই, এবং অনেক কিছু আরো মিসিং করে গেছি, নাহলে আরো অনেক টাইম লাগবে কথা বলতে। শুধু এটুকুই বলবো, আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি, দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। এবং তারপরে তাবিজটা খুলে ফেলছি, এবং ওই আমার বিয়ে যেহেতু হয়ে গেছে, বিয়ের ক্ষেত্রে সময় কোনো প্রবলেম হয় নাই, একটু সামথিং প্রবলেম হচ্ছিল, ওই ফ্যামিলি থেকে ওর ফ্যামিলি থেকে মানতে যাচ্ছিল না, যেহেতু রিলেশনের বিয়ে। তারপরও আমার ফ্যামিলি ছিল। বিয়ে পড়ানোর আগে হুজুর, তার আগে একটু আমি নাকি বাইরে চলে গেছিলাম, আমার ফ্রেন্ড, এটা চলে গেছে অন্য কারণে, আমার ফ্রেন্ড আসতেছিল, লেট করছিল, ওয়েট করতেছিলাম এই জন্য। দেন এদিকে একটু লেন্দি হচ্ছিল, এটার সাথে কোনো রিলেশন আছে কিনা জানি না। তো সরি রাসেল ভাই, অনেক বড় করে ফেললাম। যদি ভালো লাগে আপনার কাছে প্লিজ 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 শেয়ার করবেন। আর আমার কি বলবো, অনেক 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 ঘটনা আমার জানা আছে, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, এবং প্রত্যেকটা ঘটনা রিয়েল। এটুকু বলতে পারি, এজ এ মুসলিম, এজ এ মুসলমান, মিথ্যা বলে মানে আমার ইমানটাকে নষ্ট করতে যাচ্ছি না। নেক্সট টাইমে হয়তো আরো ঘটনা শেয়ার করবো। তো ভালো থাকবেন। লিসেনার্সদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে শোনার জন্য। বাট এই টাইপের এক্সপিরিয়েন্স যেন অন্য কেউ না করে, এটাই কামনা থাকবে। তো ভালো থাকবেন আসিল ভাই, টেক কেয়ার, এবং লিসেনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সালমান কবির ফ্রম ঢাকা, হোম ডিস্ট্রিক্ট, পাবনা।